আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ক্যাপশন দেখে বুঝতেই পারতেছো আসলে কি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উপবৃত্ত। তো আমাদের কণিক অধ্যায়ে উপবৃত্ত হচ্ছে 6 বা 6.2, এক এক বই এক একটা লেখা থাকে। তো তোমরা এই সূত্রটা নিয়ে অনেক ঝামেলায় ভোগো যে স্যার আসলে এত সূত্র, 14-15টা সূত্র আমি মনে রাখতে পারি না। তা আজকের সূত্রের এক্সরে করে দেবো একদম। জাস্ট 3টা মান তুমি মনে রাখবা, উপবৃত্তের যত সূত্র আছে তুমি নিজে নিজে বের করতে পারবা। মানে আমার কথা হলো, আমি একটা কথা তোমাদেরকে অনেকবার বলি যে 70% তুমি চিত্রটা ব্রেইনে রাখা লাগবে, তাহলে তুমি শুধুমাত্র উপবৃত্তের সূত্রগুলো পারবা। কারণ তুমি সূত্র এখানে মুখস্থ করে আসলে অত ভালো করতে পারবা না। তো আমি চাই যে সূত্রগুলো তুমি বুঝে শুনে তারপরে মুখস্থ করো। তাহলে আর কথা না বলে শুরু করি। একটু খেয়াল করো, এই যে উপবৃত্ত, আমরা কিন্তু পরাবৃত্তের মধ্যেও 2টা সমীকরণ করেছিলাম। সেম উপবৃত্তের মধ্যেও আমাদের সমীকরণ একটা থাকবে, কিন্তু কন্ডিশন থাকবে হচ্ছে কি 2টা। চলো আমি একটু লিখি। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি 1। এই সমীকরণটার সাথে তোমরা অনেক পরিচিত। তো একটু খেয়াল করো, এখানে কন্ডিশন হতে পারে 2টা। তার আগে আমি একটু পরিচয় দিয়ে নিই। এখানে এক্স হচ্ছে তোমার চলক, ওয়াই হচ্ছে চলক, এ হচ্ছে তোমার বাহু, বি হচ্ছে কি বাহু। তা আমি আসলে এখানে 2টা কন্ডিশনের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো। একটা হচ্ছে আমরা বলতে পারি এ ইজ গ্রেটার দেন হচ্ছে কি বি। একটা সমীকরণে আরেকটা কন্ডিশন আছে, তো তুমি সেটা একটু খেয়াল করো। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি 1। এখানে কিন্তু আমি তোমাকে বলতে পারি, একটু খেয়াল করো, সেটা হচ্ছে বি ইজ গ্রেটার দেন এ। তার মানে হচ্ছে বি বাহুটা হচ্ছে এ বাহু থেকে বড়। ঠিক আছে, মানে সমীকরণ আমরা একটা, বাট কন্ডিশন 2টা। একটা হচ্ছে কি বি গ্রেটার দেন এ, আর একটা হচ্ছে এ ইজ গ্রেটার দেন হচ্ছে কি বি। তো এই সমীকরণের জন্য আমি একটা চিত্র আঁকবো, ওই সমীকরণের জন্য আমি একটা চিত্র আঁকবো। তো এই সমীকরণের জন্য সাধারণত আমাদের উপবৃত্তের চিত্রটা এরকম হয়ে যায়। একটু খেয়াল করো, এইটা আমার এক্স অক্ষ, এইটা আমার হচ্ছে ওয়াই অক্ষ। চিত্রটা সাধারণত এরকম হবে। ঠিক আছে, তো একটু ভালো করে তুমি খেয়াল করবা। তুমি কিন্তু একটু মনে মনে চিন্তা করতে পারো যে স্যার আপনি যে চিত্রটা আঁকছেন, এখানে তো 2টা পরাবৃত্তের সমন্বয়ে মনে হয় চিত্রটা আঁকছে। হ্যাঁ, তুমি চিন্তাটা সঠিক করেছো। দেখো এদিকে যদি আমি এরকম ভাবে টানি, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এভাবে একটা রেখা, এভাবে একটা রেখা গেলে কিন্তু এটা একটা পরাবৃত্তের মতো হয়ে যায়। এইখান থেকে দেখো শীর্ষবিন্দু থেকে এদিকে একটা রেখা যদি টান দাও, এদিকে একটা রেখা যদি তুমি টান দাও, তাহলে কিন্তু আমার 2টা পরাবৃত্তই হয়। তা আমি এক হিসেবে বলতে পারি যে উপবৃত্ত 2টা পরাবৃত্তের সমন্বয়ে গঠিত হয়। তো তোমাদেরকে পরাবৃত্ত যখন পড়াইছিলাম তখন বলছিলাম যে পরাবৃত্ত যেদিকে হা করবে তার ভিতরে একটা উপকেন্দ্র হবে, তার বাহিরে একটা নিয়ামক রেখা হবে। আবার সেম এদিকে এখানে দেখো, পরাবৃত্ত যেদিকে হা করবে তার ভিতরে ছিল একটা উপকেন্দ্র এবং তার বাহিরে হচ্ছে কি একটা নিয়ামক রেখা থাকবে। তা আসলে আমি বেসিক দিক থেকে এখন এগুলো বুঝাবো না, যখন সূত্রটা প্রতিপাদন করব তখন আমি তোমাদেরকে এই বিষয়টা আলোচনা করব। বাট আমি যে বিষয়টা তোমাদেরকে এখন বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে তুমি আমাকে বলো তো একটু, যে এইখান থেকে এইটুকু জায়গা বড় নাকি এইখান থেকে এইটুকু জায়গা বড়। ছোট বাচ্চা দেখলেও বলতে পারবে যে স্যার আপনার এইখান থেকে এইটুকু জায়গা বড়। তার মানে হচ্ছে আমি বলবো যে এটা হচ্ছে তোমার বৃহৎ অক্ষ, আর এই পাশেরটা যেটা লম্বটা ছিল এই যে এটা ছোট, এটারে বলবো হচ্ছে কি আমরা ক্ষুদ্র অক্ষ। তো আমাকে একটু বলো তো, এখানে যে এ বি বড় নাকি এ বড়। তার মানে আমি কিন্তু এখানে দেখে বুঝতে পারতেছি যে এ ইজ গ্রেটার দেন বি, তার মানে এ বড়। তার মানে আমরা বলবো এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে শীর্ষের মধ্যবর্তী দূরত্ব এ। এখান থেকে এইটুকু যদি এ হয়, এখান থেকে এইটুকু আমার এই হবে। তার মানে হচ্ছে একটু খেয়াল করো, এই সম্পূর্ণটা হচ্ছে এ আর এ যোগ করলে হয়ে যাবে আমার 2a। তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a। আবার খেয়াল করো, এই কেন্দ্র থেকে এই শীর্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে b, কারণ b হচ্ছে এখানে ছোট বাহু, আর এখান থেকে এইটুকু আমার b হবে, কারণ এখান থেকে যদি এইটুকু b হয়, এখান থেকে এইটুকু b, তার মানে এটাকেও আমরা বলতে পারবো b। তার মানে সম্পূর্ণ এইটুকু দৈর্ঘ্য হয়ে যাবে 2b, মানে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। তার মানে তুমি বুঝতে পারতেছো, যখন আমরা a is greater than b বলবো তখন উপবৃত্তের চিত্রটা দেখো x অক্ষের মধ্যে কিন্তু হয়েছে।
ঠিক আছে, এবং এক্স অক্ষের মধ্যে কিন্তু আমার বৃহৎ অক্ষটা থাকবে এবং ওয়াই অক্ষের মধ্যে কিন্তু আমার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যটা থাকবে সেম। তাহলে আমরা কিন্তু এখন বি গ্রেটার দেন এর জন্য কিরকম চিত্র হবে সে বিষয়টা একটু খেয়াল করব। দেখো চিত্রটা এখন কিন্তু আমার বি বাহুটা বড় হচ্ছে, তার মানে হচ্ছে কি চিত্রটা কিন্তু আমার এরকম হয়ে যাবে। এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার একটু বড় করি, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। তাহলে সেম একই বিষয় একইভাবে হচ্ছে কি আমরা চিন্তা করব। তুমি একটু এখানে খেয়াল করো, এই যে চিন্তা করতে পারো যে একটা উপবৃত্ত, এখানে হচ্ছে কি আরেকটা পরাবৃত্ত, হ্যাঁ দুইটা পরাবৃত্ত। তো পরাবৃত্ত যেদিকে হ্যাঁ করি তার ভিতরে একটা উপকেন্দ্র হয়, তার বাহিরে একটা নিয়ামক রেখা হবে। এই যে দেখো এখানে একটা এখানে একটা আমার উপকেন্দ্র হবে, তার বাহিরে একটা কি হয়ে যাবে নিয়ামক রেখা হবে। তা আমাকে একটু বলো তো এইখান থেকে এইটুকু বড় জায়গা নাকি এইখান থেকে এইটুকু বড় জায়গা? তো সবাই তোমরা বলবা যে স্যার এখান থেকে এইটুকু হচ্ছে বড় জায়গা, তার মানে এখান থেকে এই কেন্দ্র থেকে শীর্ষের মধ্যবর্তী দূরত্ব বি, কেন্দ্র থেকে এই শীর্ষের মধ্যবর্তী দূরত্ব বি, কারণ এখান থেকে এইটুকু যদি বি হয় এখান থেকে এইটুকু মাস্ট বি তোমার বি হয়ে যাবে। আবার একটু খেয়াল করো, এখান থেকে এইটুকু যদি আমার এ হয়ে যায় এখান থেকে এইটুকু কিন্তু আমার এ হবে, কারণ এইটা ছোট। এই যে দেখো এখানে কি বলছি কন্ডিশনে, এ হচ্ছে ছোট আর বি হচ্ছে এখানে বড়, তার মানে এই যে এইটুকু বি হয়ে যাবে। তো এখন কিন্তু আমার কন্ডিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন কিন্তু এইটা হয়ে যাবে আমার বৃহৎ অক্ষ আর এইটুকু কিন্তু হয়ে যাবে আমার ক্ষুদ্র অক্ষ। তার মানে তুমি বলতেই পারতেছো যে স্যার এইটুকু বি আর বি মানে 2b, তার মানে এই কন্ডিশনের জন্য বৃহৎ অক্ষ হয়ে গেছে বি মানে 2b, আর এখানে হয়ে যাবে তোমার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হয়ে যাবে 2a, কারণ এখান থেকে এইটুকু এ, এখান থেকে এইটুকু এ, এই আর এই যোগ করলে কিন্তু হয়ে যাবে 2a। এই কাজ কখনোই করতে জানো না যে এইটার আবার বি চিন্তা করবা না, সারা জীবন মনে রাখবা যে এইটুকু হচ্ছে তোমার এ, এখান থেকে এইটুকু এ, এখান থেকে এইটুকু এ, হোক সে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হোক সে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, সেম এই ওয়াই অক্ষ বরাবর হয়ে যাবে আমার বি বাহুর মানটা। এটা একটু ভালো করে খেয়াল রাখবা। আশা করি একদম বেসিক বিষয়টা তোমাদেরকে বোঝাতে পারলাম। তারপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা একটু খেয়াল করো। দেখো তো এই সমীকরণটা আমরা এভাবে লিখতে পারতাম না যে x মাইনাস 0 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস হচ্ছে y মাইনাস 0 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল হচ্ছে কি 1। কারণ এইটা লেখা যে কথা এইটা লেখা কিন্তু একই কথা, কিন্তু এখানে আমি একটা বিষয় তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে এখানে কেন্দ্র হচ্ছে x এবং y, কেন্দ্র হচ্ছে তোমার 0, হচ্ছে 0। বুঝা গেছে বিষয়টা? তো এখন এখানে তো কেন্দ্র স্যার যে কোনো কিছু হতে পারে, মনে করলাম যে এটা 2, এটা মনে করলাম 3, যে কোনো মান হতে পারে, -2 হতে পারে, +2 হতে পারে, যে কোনো মান হতে পারে। তাহলে যদি এখানে 2 আর 3 ধরি তখন কিন্তু কেন্দ্র হয়ে যাবে 2,3। তখন আসলে আমার চিত্রটা কিরকম হবে সেটা একটু তোমাকে আইডিয়া দিচ্ছি। তুমি আমার একটু খেয়াল করো, এখানে হচ্ছে x এর মান হচ্ছে 2 আর y এর মান 3, তখন আমার চিত্রটা একটু খেয়াল করো আর কি। x এর মান হচ্ছে 2, পজিটিভ 2, 1 2, আর y এর মান তুমি এখানে কত পাচ্ছ 3 পাচ্ছ, তার মানে x এর উপরে যাও, এখানে হবে উপরে y এর মান 1 2 3, তার মানে এই বরাবর একটা x অক্ষ বরাবর রেখা টানবা, এই বরাবর একটা y অক্ষ বরাবর একটা রেখা টানবা। এটা ছিল x অক্ষ, এটা ছিল আমার y অক্ষ। এই বিন্দু থেকে মূলত তোমার কি হয়ে যাবে উপবৃত্তের চিত্রটা আমার হচ্ছে হয়ে যাবে। তো আমি যদি এই কন্ডিশনের জন্য আঁকি যে এ বাহুটা বি বাহু থেকে বড়, তখন কিন্তু আমার চিত্রটা এইরকম হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছো? তার মানে কেন্দ্র যদি দেয়া থাকে তখন কিন্তু আমি আগে কেন্দ্রের মানটা বসাবো, তারপরে উপবৃত্তটা আঁকবো। তো আশা করি একদম মানে বেসিক বিষয়গুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। তাছাড়া আমি একটু অতিরিক্ত ইনফরমেশন এখানে দেখাই, পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে আমরা সূত্রের যত প্রকার সূত্র আছে সেটার খুঁটিনাটি দেখবো। তোমরা উৎকেন্দ্রিকতা কিন্তু পরাবৃত্তির মধ্যে আসলে এই বিষয়টা দেখে আসছো যে উৎকেন্দ্রিকতা বলতে কি বোঝায়। তো আমরা কিন্তু একটা বিষয় জানতাম, উৎকেন্দ্রিকতা হচ্ছে SP ডিভাইডেড বাই হচ্ছে কি PM ইকুয়াল E। এই চিত্রটা মানে তোমাকে একটা চিত্রকে স্যার কিন্তু এই বিষয়টা বুঝাইছিল যে উৎকেন্দ্রিকতা মানে কি। উৎকেন্দ্রিকতা হচ্ছে ছড়িয়ে যাওয়ার প্রবণতা, মানে SP আর PM এর অনুপাতকে আমরা উৎকেন্দ্রিকতা বলতেছি। এখন তোমরা কি কেউ আমাকে বলতে পারবা যে এই উপবৃত্তের ক্ষেত্রে এই এসপিটা বড় হবে নাকি পিএমটা বড় হবে? তো তুমি আমরা বলতে পারো যে স্যার আপনি তো আমার কন্ডিশনই দেন নাই, তাহলে আমি কেমনে বলবো যে এসপি বড় নাকি পিএম বড়? তাহলে চলো আমি একটু বলে দেই।
এই উপবৃত্তের ক্ষেত্রে তোমার উৎকেন্দ্রিকতার মানটা হবে, খুব ভালো করে মনে রাখবা, শূন্য থেকে বড় উৎকেন্দ্রিকতার মান আর 1 থেকে ছোট। কি বললাম আবার বলতেছি, খেয়াল করো, উৎকেন্দ্রিকতার মানটা তোমার শূন্য থেকে বড় হবে, 1 থেকে হচ্ছে কি ছোট হয়ে যাবে। সেটাকে আমরা কি বলবো? উৎকেন্দ্রিকতা। কিসের? এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। এখন কিন্তু তুমি আমাকে বলতে পারবা যে এসপি ডিভাইডেড বাই পিএম, এখানে এসপি বড় নাকি পিএম বড়? খেয়াল করো, তুমি উৎকেন্দ্রিকতার মান বের করবা, আমি বলবো যে পিএমটা অবশ্যই বড় হয়ে যাবে এসপি থেকে। কেন জানো? কারণ হচ্ছে, মনে করো উপরে নিলাম হচ্ছে আমরা 4 আর নিচে নিলাম হচ্ছে 2, 2কে 4-এর মধ্যে ভাগ করো, কত পাচ্ছ? 2 পাচ্ছ না? আচ্ছা ওকে, যদি আমি নিচে ছোট মান নেই উপরে বড় মান নেই, তাহলে আসতেছে কি? আমার 2 আসতেছে। তো আমি একই কাজ করব এইটার ক্ষেত্রে। খেয়াল করো, আমি উপরে নিলাম ছোট মান, নিচে নিলাম বড় মান। বুঝো বিষয়টা? আমি উপরে নিছি কি বড় মান, নিচে নিছি ছোট মান। এখন উপরে নিছি ছোট মান, নিচে নিছি বড় মান। 2কে 4-এর মধ্যে ভাগ করো, 2 হয়ে যাবে না? 1/2 মানে কি? 0.5। তাহলে উৎকেন্দ্রিকতার মানটা কি ছিল? শূন্য থেকে বড়, 1 থেকে ছোট, মানে দশমিক। অবশ্যই ধনাত্মক দশমিকের মানগুলো আসবে। তো এখানে দেখো 0.5টা ধনাত্মক দশমিকে আছে, মানে শূন্য থেকে বড়, 1 থেকে ছোট, এটার ভিতরে কিন্তু মানটা আছে। কিন্তু এই 2টা কিন্তু দেখো আমার এই কন্ডিশনটা এক্সিস্ট করতে পারতেছে না। তার মানে আমি তোমাদেরকে বলতে পারবো যে এখানে পিএমটা অবশ্যই বড় হবে, মানে ফ্র্যাকশনের নিচে যে মানটা আছে এটা অবশ্যই এই উপবৃত্তের ক্ষেত্রে বড় হবে। কারণ বড় মান দিয়ে যদি তুমি ছোট মানের ভাগ করো তাহলেই দশমিক পাবা, তাহলেই তোমার উৎকেন্দ্রিকতার কন্ডিশনটা তোমাকে এক্সিস্ট করবে। আশা করি এই বিষয়টা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এখন আমরা উপবৃত্তের সূত্রে চলে যাব। এখন আমি তোমাদেরকে উপবৃত্তের সূত্র প্রতিপাদনগুলা দেখাবো, একটু ভালো করে খেয়াল করো। আমরা আসলে a is greater than b এই শর্তের জন্য সূত্রগুলা দেখব, আর b is greater than a এটা সহজ একদম। তুমি যদি a is greater than b টা পারো, ওইটা তার খালি বিপরীত। যদি স্থানাঙ্ক হয় তাহলে x এরটা y তে নিবা, তার মানে হচ্ছে কি a is greater than b যদি হয় তাহলে x এরটা y তে যাবে, y এর মান হচ্ছে তোমার x এ আসবে। আর সমীকরণের ক্ষেত্রে তুমি যেটা খেয়াল করবা, x ইকুয়াল যদি মনে করো সামথিং থাকে তাহলে সেটা খালি x এর জায়গায় তুমি y বসাই দিবা, এইটুকু পরিবর্তনই হবে। তার মানে হচ্ছে আমরা যদি একটা ভালো করে পড়তে পারি তাহলে কিন্তু বাকিটা আমরা ইজিলি পড়তে পারবো। সো একটু ভালো করে খেয়াল করো, a is greater than b এর জন্য আমরা আমাদের উপবৃত্তের চিত্রটা এরকম হয়ে যাবে। আমি একটু আগে আইডেন্টিফাই করে দেই এটারে কি বলে। এটাকে স্যার বলে হয়ে থাকে কেন্দ্র। এটার কি বলে স্যার? কেন্দ্র। আমি একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে তোমার কেন্দ্র। আর তোমাদেরকে একটা কথা বলছিলাম, দেখো এই বিন্দু এদিকে একবার হা করতেছে, এদিক থেকে এদিকে একবার, এই যে দেখো এখানে এইভাবে একবার হা করতেছে। তাহলে যেভাবে হা করবে বলছিলাম যে পরাবৃত্তের যেদিকে হা করে তার ভিতর হয়ে থাকে আমার হচ্ছে কি উপকেন্দ্র, আর তার বাহিরে কি হয়ে যাবে? এই যে একটা তোমার কি হয়ে গেছে? নিয়ামক রেখা হয়ে গেছে। আর তুমি এই পাশে একটু খেয়াল করো, এই যে এদিকে একবার হা করছে, তার মানে তার ভিতরে একটা হচ্ছে উপকেন্দ্র হবে, আর তার বাহিরে একটা কি হয়ে যাবে? নিয়ামক রেখা হয়ে যাবে। তা এখন একটু খেয়াল করো, এটার আমরা কেন্দ্র বলতেছি, এই কেন্দ্রের মান হচ্ছে 0,0। এখন আমরা একটু আবার একটু আইডেন্টিফাই করে দিই, এই পয়েন্টে আমরা বলতেছি হচ্ছে উপকেন্দ্র। কি বলতেছি স্যার? উপকেন্দ্র। কি বলতেছি আমরা? উপকেন্দ্র বলতেছি। তো এইটা যদি উপকেন্দ্র হয়, এটাও আমার উপকেন্দ্র। এই উপকেন্দ্রকে আমি s দ্বারা ডিনোট করলাম। এটা যদি s হয় তাহলে এটাকে ধরলাম আমরা s প্রাইম। দুইটা যাতে মিলে না যায় এই কারণে একটা কেস ধরলাম আর একটা কেস প্রাইম ধরলাম। তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে শীর্ষবিন্দু। তো শীর্ষবিন্দুকে সাধারণত a দ্বারা ডিনোট করা হয়ে থাকে। তো আমি এখানে একটু লিখে দিলাম, বিন্দুটা হচ্ছে তোমার কি? শীর্ষবিন্দু। তারপর একটু খেয়াল করো, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি নিয়ামকের পাদবিন্দু। এটা কি বলতেছি? এটা যদি নিয়ামক রেখা হয়, এই রেখাটা দেখো এখানে ছেদ করে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি স্যার নিয়ামকের কি বলতেছি? পাদবিন্দু বলতেছি। নিয়ামকের পাদবিন্দু, যাকে z দ্বারা ডিনোট করা হয়ে থাকে। তাহলে এইটাকে যদি s
আমরা উপকেন্দ্র ধরছি তাহলে এটা হয়ে যায় এস প্রাইম। এটাকে যদি আমরা এ ধরি তাহলে তোমার এটা হয়ে যাবে তোমার এ প্রাইম। এটাকে যদি আমরা জেড ধরি তাহলে এটা হয়ে যাবে আমার হচ্ছে জেড প্রাইম। এই বিষয়টা একটু তোমরা ভালো করে খেয়াল করবা। তো আমরা প্রত্যেকটার স্থানাঙ্ক বের করব, এই কারণে দেখো আমি ব্র্যাকেট দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কি করব স্যার, স্থানাঙ্ক বের করব। তো তোমাদেরকে কিছুক্ষণ আগে জাস্ট আমি একটা কথা বলছিলাম যে তুমি তিনটা মান যদি মনে রাখতে পারো তাহলে তোমার উপবৃত্তের যত সূত্র আছে তুমি কিন্তু পারবা। তার আগে আমরা বেসিক কয়েকটা সূত্র আছে কিছুক্ষণ আগে শিখে আসছি, সেগুলো আবার একটু মনে করে দিই তোমাদেরকে। সেটা ছিল যে এখানে দেখো আমার এই বাহুটা হচ্ছে কি বি বাহুটা বড়, তার মানে এই রেখাটা হচ্ছে দেখো বড় আর এই রেখাটা হচ্ছে ছোট। তার মানে এই রেখাটারে আমরা বলবো হচ্ছে কি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আর এই রেখাটারে আমরা বলবো হচ্ছে কি আমি ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। তার মানে কেন্দ্র থেকে শীর্ষের মধ্যবর্তী দূরত্ব তোমার হয়ে যাবে এ, এই কেন্দ্র থেকে শীর্ষের মধ্যবর্তী দূরত্ব হয়ে যাবে এ। তাহলে আমরা কি বলতে পারি এই টোটালটা হয়ে যাবে এ আর এ যোগ করলে কত হয়ে যাবে স্যার, 2a। তাহলে এখানে একটু দেখো সুন্দর করে লিখে নিচ্ছি আমরা, সেটা হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হয়ে যাবে তোমার 2a। তারপর একটু খেয়াল করো, এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ, এই যে বি ক্ষুদ্র অক্ষ, কেন্দ্র থেকে শীর্ষের মধ্যবর্তী দূরত্ব বি, এইখান থেকে এইটুকুর দূরত্ব বি হবে, কারণ এখান থেকে এইটুকু যদি বি হয় অবশ্যই এটা সেম হবে, ততটুকু দূরত্ব হবে, তার মানে এইটা বি, টোটালটা হয়ে যাবে 2b। তার মানে আমি এখানে বলতে পারবো যে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে আপনার 2b। এখন আমাকে একটু খেয়াল করো তো, এটা আমার কি স্যার এক্স অক্ষ না, এটা হচ্ছে কি আমার এক্স অক্ষ। তো এক্স অক্ষের মধ্যে সাধারণত কিসের মান শূন্য থাকে, আমরা সবাই জানি এক্স অক্ষের মধ্যে ওয়াই এর মান শূন্য, মানে কুটির মান শূন্য। তাহলে কিন্তু আমরা বলতে পারি এখানে যতগুলো স্থানাঙ্ক পাবো এক্স অক্ষের মধ্যে সবগুলার মান কিন্তু কুটির মান শূন্য হবে, কুটির মান শূন্য হবে, কুটির মান শূন্য হবে, এই যে শূন্য, এই যে শূন্য, এই যে শূন্য, এই যে শূন্য। তার মানে তোমার কিন্তু একটা বিষয় খেয়াল রাখলেই হয় যে স্যার যখন এই বাহুটা বি বাহু থেকে বড় হবে তার মানে এখানে যত স্থানাঙ্ক হবে সেখানে কুটির মান কিন্তু শূন্য হবে। এই বিষয়টা তুমি একটু ভালো করে খেয়াল রাখতে পারো। তারপরে যে বিষয়টা আমরা দেখব যে এটা তো তোমার আসলে বৃহৎ অক্ষ, তার মানে হচ্ছে কি এক্স অক্ষ বলতেছি, এক্স অক্ষরে কি বলতেছি স্যার, বৃহৎ অক্ষ। তো বৃহৎ অক্ষের মধ্যে কার মান শূন্য, স্যার ওয়াই এর মান শূন্য। তাহলে বৃহৎ অক্ষটা এক্স অক্ষের উপরে যেহেতু অবস্থিত তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ হবে y = 0। বৃহৎ অক্ষের সমীকরণ কি হয়ে যাবে স্যার, বৃহৎ অক্ষের সমীকরণ হয়ে যাবে তোমার হচ্ছে y = 0। আবার একটু খেয়াল করো, এইটা হচ্ছে আমার ক্ষুদ্র অক্ষ, এই ক্ষুদ্র অক্ষ, এটা হচ্ছে আমার হচ্ছে কি y, এই ক্ষুদ্র অক্ষ হচ্ছে y। তাহলে y এর মধ্যে, y অক্ষের মধ্যে ভুজের মান শূন্য হয়, x = 0 হয়ে যাবে। y অক্ষের মধ্যে কার মান শূন্য, ভুজের মান শূন্য, x এর মান শূন্য। তার মানে হচ্ছে ক্ষুদ্র অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ কি হয়ে যাবে স্যার, x = 0 হয়ে যাবে। এই চারটা সূত্র কিন্তু আমরা ইজিলি এখান থেকে শিখে ফেলতে পারি। এখন চলো আমি যে তিনটা কথা বারবার বলতেছি, তিনটা কথা, তিনটা সূত্র, তিনটা কথা, এই তিনটা কথা, তিনটা সূত্র তোমাকে ভালো করে বুঝতে হবে। এর মধ্যে কিন্তু আমরা একটা বিষয় অলরেডি জানি, কোনটা, এই দেখো কেন্দ্র থেকে এই যে শীর্ষ, এই যে আমার কেন্দ্র আছে, এই যে আমার শীর্ষ আছে, এখানে খেয়াল করো, এটা কেন্দ্র, এটা শীর্ষ, তার মধ্যবর্তী দূরত্ব কত, কেন্দ্র থেকে শীর্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার a। তাহলে এটার স্থানাঙ্ক কত হবে, a, 0। x অক্ষের ডান দিকে দেখি কিন্তু প্লাসে, আবার দেখো এই কেন্দ্র থেকে শীর্ষের মধ্যবর্তী দূরত্ব কত স্যার, a, কিন্তু এখানে বাঁ দিকে আছে, x এর বাম দিকে কি হয়ে যায়, -a হয়ে যায়। তাহলে এটার স্থানাঙ্ক হয়ে যাবে -a, 0। মাইনাস হওয়ার পিছনে কারণ কি বলতো, কারণ বাঁ দিকে আছে আর আমার কুটির মান তো 0 হয়ে যাবে, সবাই জানো এটা। তাহলে কিন্তু আমি দেখো একটা মান পেয়ে গেছি, মানে তিনটা বিষয়ের একটা বিষয় আমি জানি যে কেন্দ্র থেকে শীর্ষের মধ্যবর্তী দূরত্ব a, তার মানে a, 0। কিন্তু একটু একটু খেয়াল করবা বিষয়টা, এখানে দেখো এখান থেকে এখানে একটা পার্ট আছে, এখান থেকে এখানে একটা পার্ট আছে, দুইটা পার্ট না। তাহলে আমরা বলবো যে শীর্ষদ্বয়, এই যে শীর্ষ, এই শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক হবে এই একটা প্লাস, এই একটা মাইনাস, তার মানে +- a, 0। তাহলে 5 নম্বর সূত্রের মধ্যে আমরা বলতে পারবো যে শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক, শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক স্যার কি হয়ে যাবে, শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক হয়ে যাবে +- a, 0। এই একটা ভালো করে মনে রাখবা।
তারপরে আসো, আগে বেসিকটা আমি তোমাদেরকে একটু দিব, একটু খেয়াল করো তো। সেটা হচ্ছে যে আমাকে একটু বলো যে এই বড় নাকি এ বাই ই বড়, আমাকে একটু বলতে পারবা? তো তোমরা সবাই বলবা যে স্যার গুণ করলে সাধারণত বড় মান আসে, ভাগ করলে সাধারণত আসে ছোট মান। কিন্তু এইখানে একটু ডিফারেন্স আছে, কারণ উপবৃত্তের উৎকেন্দ্রিকতার মান জানি 0 থেকে বড়, 1 থেকে ছোট, তার মানে কিন্তু দশমিক। তার মানে কি দশমিক। এখানে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা ই এর মান কত হবে? অবশ্যই দশমিক। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই। মনে করো, কিছুক্ষণ আগেও দেখাইছি, আবারও বলি, মনে করো যে এর মান হচ্ছে 4 আর ই এর মান হচ্ছে কি হাফ, মানে দশমিক। তাহলে 4কে যদি হাফ দ্বারা তুমি ভাগ করো আর কি, 2 উপরে চলে যাবে, দ্যাট মিন্স 8। কিন্তু খেয়াল করো, এর মান কত ধরছি আমি? 4 ধরছি। ই এর মান হচ্ছে 4, আমি হাফ ধরছি। তাহলে 4কে হাফ দ্বারা তুমি ভাগ করে দাও, 8 পাবা, যা হোয়ার ইজ গ্রেটার দেন 8, যা কিন্তু 8 থেকে বড়। দেখো 8টা কি বড় মান পাইছো? আবার একটু খেয়াল করো, এই যে এ ই এর মান কত ধরছিলাম? 4 ধরছিলাম। ই এর মান স্যার কত ধরছিলাম? হাফ ধরছিলাম। তো দেখো তো 4কে 2 দ্বারা ভাগ করে দিলে কত পাচ্ছ? 2। তো এখন আমার একটু খেয়াল করো, তুমি যখন গুণ করতেছো তুমি কি ভাগ মানে ফলাফলটা কি বড় পাইতেছো নাকি ছোট পাইতেছো? একটু খেয়াল করো, যখন তুমি ভাগ করতেছে তখন ফলাফল বড় পাইতেছো, যখন তুমি আসলে গুণ করতেছো, এই যে দেখো হাফের সাথে 4 গুণ করো, তখন কিন্তু তুমি ছোট মান পাইতেছো, যা এ থেকে ছোট। এর মান কত ধরছিলাম আমরা? 4 ধরছিলাম। তার মানে আমরা বলতে পারি এ বাই ই মানে এই যে যখন ভাগ করবা তখন তুমি বড় মান পাবা, আর যখন তুমি গুণ করবা তখন তুমি ছোট মান পাবা। তো এখন আমরা একটু বলো এই বিষয়টা খেয়াল, একসাথে 2 টিল মারবো। সেটা হচ্ছে যে এই কেন্দ্র থেকে এই যে উপকেন্দ্রের এইটুকুর দূরত্ব বড় নাকি কেন্দ্র থেকে এই নিয়ামকের পাদবিন্দু মানে নিয়ামক পর্যন্ত দূরত্ব বড়? তো তোমরা তো সবাই এই কথাটা আমারে বলবা যে কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ছোট, তার মানে এই হচ্ছে ছোট, তার মানে এই কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হয়ে যাবে তোমার এ, আর এই কেন্দ্র থেকে এই তোমার নিয়ামকের পাদবিন্দু এটার মধ্যবর্তী দূরত্ব হবে তোমার এ বাই ই, কারণ এ বাই ই হচ্ছে এখানে বড়। বিষয়টা বোঝা গেছে? ওকে, একদম শর্টকাট বুঝাই দিলাম বিষয়টা। তাহলে এখন খেয়াল করো, এখন তুমি সব নিজেই বের করতে পারবা যে এইখান থেকে এইখানে যদি দূরত্ব এই হয় তাহলে এই উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে এই, 0। তো সেম এখান থেকে এখানে যতটুকু দূরত্ব, এইখান থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটাও সেম এই হয়ে যাবে। তখন এই কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী মানে স্থানাঙ্ক হয়ে যাবে -a, 0। বা পাশে অলওয়েজ নেগেটিভ হবে, কারণ x এর ঋণাত্মক দিক আছে এখানে। আর এইটা আমরা এখন সেম বলতে পারবো যে কেন্দ্র থেকে এই যে নিয়ামকের শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব ছিল a বাই ই, তার মানে এখানে বলতে পারবো a বাই ই, 0। সেম ওইটা ধনাত্মক হলে এটা ঋণাত্মক, যে এখান থেকেও কিন্তু এই নিয়ামকের পাদবিন্দু পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব হবে a বাই ই, তার মানে তুমি এখানে লিখতে পারবা -a বাই ই, 0। তাহলে কিন্তু একসাথে দুইটা বিষয় পেয়ে গেলাম। জাস্ট খালি এই বিষয়টা মনে রাখবা, চোখ বন্ধ করে এই বিষয়টা মনে রাখবা যে কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এ, কেন্দ্র থেকে শীর্ষের মধ্যবর্তী দূরত্ব এ, কেন্দ্র থেকে নিয়ামকের পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ বাই ই। এই তিনটা মান মনে রাখো, তুমি বাকিগুলা নিজে নিজে পারবা। তাহলে চলো আমরা শুধু শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক বের করলাম, এখন উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। এটা কি শীর্ষ, এটা হচ্ছে আমার কেন্দ্র, এটা শীর্ষ, এটা উপকেন্দ্র। তাহলে এই উপকেন্দ্রের স্থানাঙ্ক a, 0, এই উপকেন্দ্রের স্থানাঙ্ক -a, 0। তাহলে দুইটাকে একসাথে যদি আমরা লিখতে চাই তাহলে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি কিনা, যে কেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক। তাহলে আমরা 6 নম্বরে কি পাচ্ছি? মানে উপকেন্দ্র দ্বয়, হ্যাঁ, উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক তুমি পেয়ে যাবে এখন হচ্ছে +-a, হচ্ছে কি 0। আর 7 নম্বরে একটু খেয়াল করো, এটা নিয়ামকের পাদবিন্দু, এইটা নিয়ামকের পাদবিন্দু, এটার স্থানাঙ্ক a বাই ই, 0, এটা হচ্ছে -a বাই ই, 0। তাহলে তুমি এখন বলতে পারবা যে নিয়ামকের পাদবিন্দু দ্বয়ের দুইটা তো পাদবিন্দু দ্বয়ের হচ্ছে কি স্থানাঙ্ক কত হয়ে যাবে? +-a বাই ই, 0। এই তিনটা সূত্র অবশ্যই তুমি খুব ভালো করে মনে রাখবা, তাহলেই পারবা। চলো এখন আমরা দূরত্ব নিয়ে একটু আলোচনা করি। তুমি একটু দেখতেই পাচ্ছ এই কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব স্যার এই কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব অবশ্যই সেম হবে,
তাহলে এটা হচ্ছে এই, তাহলে আমি উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে, এখান থেকে এটুকু যদি এই হয়, এখান থেকে এটুকু যদি এই হয়, টোটালটা হয়ে যাবে 2AE। তাহলে চলো আমরা 8 নম্বর সূত্রটা একটু লিখে দিই। 8 নম্বর সূত্রটা হচ্ছে আমার উপকেন্দ্রদ্বয়ের কি হয়ে যাবে স্যার, মধ্যবর্তী দূরত্ব। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয়ে যাবে তোমার 2AE। তারপর হচ্ছে কি আমরা 9 নম্বরটা খেয়াল করি, তার মানে 3টা পারলে আমি বাকি সব পারবো। দেখো এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু, এইটা হচ্ছে কি নিয়ামকের পাদবিন্দু, কেন্দ্র থেকে নিয়ামকের পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্ব A/E, এখান থেকে হচ্ছে আমার A/E, তাহলে টোটালটা কত হবে, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে A/E, আর A/E টোটাল হচ্ছে 2A/E। তাহলে এখানে আমরা লিখি যে নিয়ামক দ্বয়ের কি হয়ে যাবে স্যার, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 হচ্ছে A/E। এই 9টা সূত্র তুমি খুব ভালো করে মনে রাখো, যে আমরা এখানে স্থানাঙ্ক দেখাইছি দুইটার, আর এই দুইটার হচ্ছে কি আমরা কি দেখাইলাম, দূরত্ব দেখালাম। টোটাল এখানে 9টা সূত্র আছে। 9টা সূত্রের পরবর্তীতে আমরা বাকি সূত্রগুলো আলোচনা করব। আশা করি তোমরা এই সূত্রগুলো তুলে নিয়েছো। এখন একটু ভালো করে খেয়াল করো তো, মনে করো এই যে এখানে একটা উপকেন্দ্র আছে, এখানে একটা উপকেন্দ্র আছে। তো এই উপকেন্দ্র থেকে যদি আমি উপরে একটা রেখা টানি আর নিচে একটা রেখা টানি, তাহলে এটাই তো আমার উপকেন্দ্রিক রেখা, এবং এটা কিন্তু এই অক্ষের উপরে লম্ব। তাই আমি বলতে পারবো উপকেন্দ্র দিয়ে যে রেখাটা যাচ্ছে উপরে আর নিচে, সেটা উপকেন্দ্রিক লম্ব রেখা। তো আমি যদি এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে চাই, একটু খেয়াল করো তো, এই রেখাটা এই y অক্ষের সাথে কি স্যার সমান্তরাল না? আবার একটু খেয়াল করো, এই রেখাটা, এই উপকেন্দ্রিক লম্ব রেখাটা এই y অক্ষের সমান্তরাল। কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। তার মানে x ইকুয়াল সামথিং। মনে রাখবা, x বললে y ধরবা, y হলে x ধরবা। যেহেতু এই উপকেন্দ্রিক লম্বটা এই y অক্ষের সমান্তরাল, তার মানে আমি বলতে পারবো x ইকুয়াল সামথিং। এখানে কেন্দ্র x এর মান কত, এই সেম। আবার এখান থেকে একটা উপকেন্দ্রিক লম্ব রেখা যদি অঙ্কন করো, তা হচ্ছে এই y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল মানে কি x ইকুয়াল সামথিং, x এর মান কি এখানে -a। তাহলে একসাথে তুমি বলতে পারবা যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x ইকুয়াল একটা প্লাস, এখানে একটা মাইনাস, প্লাস মাইনাস কমা হচ্ছে 0। তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি উপকেন্দ্রিক লম্বের, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x ইকুয়াল প্লাস মাইনাস a। এখন আমরা নিয়ামক নিয়ে আলোচনা করব। তার মানে হচ্ছে, দেখো তুমি যদি খালি 3টা মান মনে রাখতে পারো, বাকিগুলো তো অটোমেটিক চলে আসতেছে। এখন দেখো এখানে একটা নিয়ামক রেখা আছে, আবার কিন্তু এইখানে আরো একটা নিয়ামক রেখা আছে। এই দুইটা নিয়ে একটু আলোচনা করব। তো এই নিয়ামক রেখাটা এই কিন্তু y অক্ষের সমান্তরাল। আবার বলি, এই নিয়ামক রেখাটা এই নিয়ামক রেখাটা এই y অক্ষের সমান্তরাল। তার মানে হচ্ছে x ইকুয়াল সামথিং, x এর মান এখানে কত স্যার, a/e। সেম এখানে আলোচনা করতে পারবো, এই নিয়ামক রেখাটা এই y অক্ষের সমান্তরাল, তার মানে x ইকুয়াল সামথিং, x এর এখানে মান কত পাইছো, a/e। তাহলে আমরা নিয়ামক দ্বয়ের সমীকরণ কত পাচ্ছি, x ইকুয়াল প্লাস মাইনাস a। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো নিয়ামক রেখা দ্বয়ের সবগুলা দ্বয় দিবা, দুইটা করে তো, তাই নিয়ামক রেখা দ্বয়ের সমীকরণ হচ্ছে x ইকুয়াল প্লাস মাইনাস a/e। তো এখান থেকে কিন্তু আমরা অনেকগুলা সূত্র শিখে ফেলছি। এখন দুইটা মানে এক্সট্রা মানে দুইটা আমরা সূত্র শিখব। সেই দুইটা সূত্র একটু খেয়াল করো। একটা শিখবো হচ্ছে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, একদম ডিরেক্ট শর্টকাট দিয়ে দিব, উপকেন্দ্রিক লম্বের ইসার দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র হবে, লিখে দেই 2 ইনটু ছোট বাহুর স্কয়ার। মনে থাকবে, ছোট বাহুর স্কয়ার ডিভাইডেড বাই বড় বাহু। তাহলে এখানে এই শর্তের মধ্যে পাচ্ছি ছোট বাহু হচ্ছে b, তার মানে 2 ইনটু b স্কয়ার ডিভাইডেড বাই বড় বাহু মানে হচ্ছে a। এর কিন্তু স্কয়ার হবে না, এই বিষয়টা অনেকেই ভুল করে, যে 2 ইনটু ছোট বাহুর স্কয়ার ডিভাইডেড বাই বড় বাহুর স্কয়ার দিয়ে দেয়। না,
ছোট বাহুর স্কয়ার ডিভাইডেড বাই বড় বাহু হবে। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র। তারপরে 13 নম্বরে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় শিখবো, সেটাকে একটু খেয়াল করো। সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা মানে ইসেন্ট্রিসিটি। উৎকেন্দ্রিকতাকে সাধারণত ই দ্বারা ডিনোট করা হয়। সেটা লিখবে √1 মাইনাস ছোট বাহুর স্কয়ার ডিভাইডেড বাই বড় বাহুর স্কয়ার। তার মানে কি হবে, প্রথমে ছোট বাহুর স্কয়ার, এখানে কিন্তু বড় বাহুর স্কয়ার হবে, কিন্তু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ক্ষেত্রে বড় বাহু হবে, স্কয়ার হবে না। তাহলে মানটা বসাই দিই, দেখো 1 মাইনাস ছোট বাহুকে এখানে স্যার বি, এই যে তুমি বি স্কয়ার দিয়ে দাও, আর এখানে বড় বাহুকে তোমার এই যে স্কয়ার দিয়ে দাও। এটাই হচ্ছে আমার উৎকেন্দ্রিকতার সূত্র। আমি তোমাকে আবার 10 সেকেন্ড একটু রিভিউ করে দেই তিনটা বিষয়। কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার এই, কেন্দ্র থেকে নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে নিয়ামকের কেন্দ্র থেকে এই নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে a বাই e, কেন্দ্র থেকে শীর্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি a। এই তিনটা মান যদি তুমি মনে রাখো তাহলে কিন্তু এগুলো কোনো ব্যাপার না। তুমি এভাবে আসলে শেখা লাগবে। কিভাবে শেখা লাগবে আমি একটু বলে দিই। তুমি একটা জায়গায় এভাবে দাঁড়াবা, চোখটা বন্ধ করবা এবং তুমি চিন্তা করবা যে এটা হচ্ছে আমার বাঁ দিক, এটা হচ্ছে ডান দিক। হ্যাঁ, তুমি যদি এভাবে তাকাও এটা কিন্তু তোমার ডান দিক হবে, প্লাসগুলো ডান দিক। তাহলে তুমি এবার চিন্তা করবা যে স্যার মাঝখানে হচ্ছে কি কেন্দ্র, কেন্দ্র থেকে আমার হচ্ছে ডানি, হ্যাঁ একটু ডানি হচ্ছে উপকেন্দ্র, কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এই, কেন্দ্র থেকে আমার শীর্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ, কেন্দ্র থেকে নিয়ামকের পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার এ বাই ই। যেহেতু এটা এক্স অক্ষের মধ্যে হবে, প্রত্যেকটা কুটির মান শূন্য হয়ে যাবে, তার মানে কেন্দ্রের মান হবে 0,0, উপকেন্দ্র হয়ে যাবে a,0, শীর্ষের স্থানাঙ্ক হবে a,0, আর আমার উপকেন্দ্রের নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে আমার a বাই e,0। এগুলো তো ডান দিকে প্লাস ছিল, বাঁ দিকে সেম মাইনাস থাকবে। আশা করি এইগুলো তুমি খুব ভালো করে পড়তে পারবা। সমীকরণের ক্ষেত্রে যদি আসি, প্রত্যেকটা দেখো y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল মানে x ইকুয়াল সামথিং। প্রত্যেকটা দেখবা x ইকুয়াল এ ই, x ইকুয়াল এ, x ইকুয়াল a বাই e। তো প্রত্যেকটার মধ্যে কিন্তু প্লাস মাইনাসের কম্বিনেশন আছে, কারণ উপবৃত্ত হচ্ছে দুইটা পরাবৃত্তের সমন্বয়ে গঠিত, মানে ডানেও আছে বামেও আছে। আশা করি বেসিক বিষয়গুলো বুঝতে পারছো। এখন একটু পরে তোমাদের জন্য একটা স্পেশাল সূত্র নিয়ে আসবো, তো সেটার অপেক্ষায় থাকো। স্পেশাল সূত্রটা আগে লিখে দিয়ে দিচ্ছি, কিন্তু সেটার ব্যাখ্যাটা একটু পরে দিব। আমরা শর্টকাট একটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে এ ইকুয়াল আমরা লিখতে পারি √a স্কয়ার মাইনাস হচ্ছে কি বি স্কয়ার। তো এই বিষয়টি আমরা একটু প্রমাণে দেখব।